হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সানসার ক্লাসেস। আমি সানসার। আজকে তোদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এখানে আমরা ডিসকাশন করব অ্যালকিনের স্টেবিলিটির উপর, স্টেবিলিটি অফ অ্যালকিন। জেনারেলি এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট এবং এখানে বেশিরভাগ স্টুডেন্ট খুব ভয় পায়, কারণ এমনিতেই কেমিস্ট্রিতে একটু সবার ভীতি থাকে। দেখ, কেমিস্ট্রি কিন্তু মিস্ট্রি না, এটা খুব মিষ্টি, দ্যাট ইজ মিষ্টি। এখানে তুই সোশ্যাল লাইফের এক্সাম্পলগুলোকে রিলেট করে পড়লে তোর একদম বোরিং ফিল হবে না, এবং কেমিস্ট্রির মতো ইজি এবং রোমান্টিক সাবজেক্ট আমার মনে হয় না কিছু আছে বলে। তুই যদি একটু খোঁজার চেষ্টা করিস রোমান্সটা, তাহলে কেমিস্ট্রিতে রোমান্স খুঁজে পাওয়ার জন্য অ্যাভেলেবেল জায়গা আছে। ঠিক আছে, পার্কে বসে হাত ধরলেও এত রোমান্স তোর পাবি না যতটা রোমান্স তোর কেমিস্ট্রিতে আছে। তো আমরা আজকে স্টেবিলিটি অফ অ্যালকিনটাকে খুব রোমান্টিক ওয়েতে আজকে পড়বো, এবং কোনো জায়গাতে যদি তোর মনে হয় যে এই জায়গাতে আমার অসুবিধে হচ্ছে, তাহলে তুই নিজে কমেন্ট কর এবং আমি চেষ্টা করবো তোর কমেন্টের উত্তরটা খুব তাড়াতাড়ি দেওয়ার জন্য। আর যদি মনে হয় এই টপিকটার উপর তোর কিছু নোটস দরকার, তাহলে তুই সানসার ক্লাসেসের ফেসবুক, ইনস্টাগ্রাম পেজ রয়েছে, সেখানে গিয়ে কমেন্ট কর, আমি সেখানে আপলোড করে দেবো। দেখ, স্টেবিলিটি অফ অ্যালকিন এটা পড়ার আগে আমাদেরকে জানতে হবে যে হাইড্রোকার্বন কত ধরনের রয়েছে। কি কি আছে হাইড্রোকার্বন? অ্যালকেন আছে, অ্যালকিন আছে, আর আছে অ্যালকাইন। তাহলে অ্যালকিন, অ্যালকাইন আর অ্যালকেন এই তিনটের মধ্যে ডিফারেন্স খুব জানা দরকার। আমি জানি এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা ভিডিওটা দেখছিস তারা সবাই অ্যালকেন কি, অ্যালকিন কি, অ্যালকাইন কি সবাই জানিস, কিন্তু আমি ভেবে নিচ্ছি তোরা যদি জানিস না, মানে একদম ফ্রম দ্য জিরো লেভেল থেকে তোকে আমি বোঝানোর চেষ্টা করবো। দেখ, অ্যালকেন কি না, অ্যালকেন হচ্ছে যেখানে সিঙ্গেল বন্ড থাকে তাকে বলা হয় অ্যালকেন। অ্যালকিন কি, যেখানে ডবল বন্ড থাকে। অ্যালকাইন কি, যেখানে ট্রিপল বন্ড থাকে। এবার এখানে প্রথম যে বন্ডটা ফরমেশন হয় এটা হচ্ছে কি বন্ড হয় না, সিগমা বন্ড হয়। তাহলে এটা সিগমা বন্ড, এটাও সিগমা বন্ড, আর এটাও সিগমা বন্ড। সিগমা বন্ড একবার ফরমেশন হয়ে গেলে তারপরে যে বন্ডগুলো ফরমেশন হয় সেগুলো কি হয় না, পাই বন্ড। এটা যেমন পাই বন্ড, এটাও পাই বন্ড, এটাও পাই বন্ড। আর একটা বন্ড হতে গেলে দুটো করে ইলেকট্রন লাগে, তাহলে এগুলো সব সিগমা বন্ডের ইলেকট্রন, আর এগুলো সব হবে পাই বন্ডের ইলেকট্রন। এবার মজার কথা কি, মজার কথা হচ্ছে খুব যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই পাই বন্ডের যে ইলেকট্রনগুলো, যে পাই ইলেকট্রনগুলো রয়েছে, এই পাই ইলেকট্রনগুলো কি হয় না, খুব উইক হয়। এবং এই উইক হওয়ার জন্য এরা কি করে না, এক জায়গা থেকে অন্য জায়গাতে যেতে পারে, মানে ডিলোকেট করতে পারে। ডিলোকেট করা মানে কি, এক জায়গা থেকে অন্য জায়গায়। যেমন তোকে যদি সহজ একটা এক্সাম্পল আমি দিই, ধর এইবারে তোরা দোল পূর্ণিমাতে কি করলি, বাড়ি গেলি। দোল পূর্ণিমাতে বাড়িতে গিয়ে এই পাড়াতে দুটো বন্ধুকে গিয়ে রং মাখানোর চেষ্টা করলি, ওই পাড়াতে গিয়ে দুটো বন্ধুর সাথে রং মাখানোর চেষ্টা করলি। কেন না, তোরা ভাবলি কি যে আমি যদি এদের সাথে গিয়ে মিশি বা এদের সাথে গিয়ে রং খেলি, তাহলে আমি একটু মজা পাবো, আনন্দ পাবো, মানে কি তুই স্টেবিলিটি পাবি। কিন্তু তুই এটা কখনো ভেবে দেখেছিস যে ঘরে যারা বাবা মা, যারা খুব পজিটিভ, যারা খুব স্ট্রঙ্গার, তারা কখনো তাদের বন্ধু বান্ধবীকে ফোন করে বলছে, ভাই বেরিয়ে আয়, চল রং খেলি, মস্তি করি, চল এনজয় করি, চিল মামা চিল? কখনো করে না। কারণ কি, তারা ঘরের সবথেকে পজিটিভ ব্যক্তি, তারা কি করে না, সংসারটাকে গুছিয়ে রাখে। এবং সিগমা বন্ডের তারা কি করে, ফ্রেমওয়ার্কটা তৈরি করে নিল। এরপর যে সমস্ত বন্ডেড ইলেকট্রন আছে সেগুলো সব পাই বন্ডের ইলেকট্রন, এবং এই পাই বন্ডের ইলেকট্রনগুলো খুব উইক হয়, যার ফলে সহজে তারা ডিলোকেট করতে পারে। দেখ, আমরা যখন রেজোনেন্স পড়েছিলাম একটু খেয়াল করে দেখবি, রেজোনেন্সে কি ছিল, দেখ রেজোনেন্সে ছিল যে বেঞ্জিনের ভেতরে তিনটে পাই বন্ড। এখানে পাই ইলেকট্রনগুলো কি করতো না, শিফট করতো, এইটা এখানে, এটা এখানে, এইভাবে শিফট করতো। কেন না, তারা কি করতো না, স্টেবিলিটি গেইন করার চেষ্টা করতো। তা যত বেশি রেজোনেটিং স্ট্রাকচার হতো তত বেশি তার স্টেবিলিটি হতো। কেন হতো না, এই পাই বন্ডের ইলেকট্রনগুলো কি ছিল, উইক ছিল। তারা কি করতো, এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে কি করতো, শিফট করতো, ডিলোকেট করতো, ডিলোকালাইজ করতো, যার ফলে আরো স্টেবিলিটি গেইন করতো। অ্যালকিনের ক্ষেত্রে রেজোনেন্স ব্যাপারটা জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝালাম, কিন্তু অ্যালকিনের ক্ষেত্রে এই ব্যাপারটা আসবে না। অ্যালকিনের ব্যাপারে অন্য কিছু আসবে। কি আসবে? দেখ, অ্যালকিনের স্টেবিলিটি যদি আমি ডিটারমাইন করতে চাই, তাহলে আমাকে দুটো জিনিসের উপর বেশি করে ফোকাস করতে হবে। কোন দুটো জিনিস? এক নাম্বার হচ্ছে হাইপার কনজুগেশন, আর দ্বিতীয় নাম্বার হচ্ছে ভ্যান ডার ওয়ালস স্ট্রেন। তাহলে কি বললাম, হাইপার কনজুগেশন এক নম্বরে ফেলবো, আর দু নম্বরে ফেলবো ভ্যান ডার ওয়ালস স্ট্রেন। এগুলো খুব ভালো করে খেয়াল রাখবি, এগুলো খুব ইম্পর্টেন্ট। ভ্যান ডার ওয়ালস স্ট্রেন, দেখ আমি একটু মজার ছলে পড়াচ্ছি, তাই হয়তো ভিডিওটা একটুখানি লম্বা হবে। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখিস, দিয়ে বলিস যে তোর মধ্যে কোনো ডাউট আছে কিনা। ঠিক আছে, আমি চেষ্টা করব ডাউট যেন না থাকে, আমি সেভাবেই পড়াবো। দেখ, হাইপার কনজুগেশন আর ভ্যান ডার ওয়ালস স্ট্রেন, এই দুটো জিনিসে আমি আজকে ফোকাস করবো, এবং দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, শুধু অ্যালকিনের স্টেবিলিটি ক্ষেত্রে না, এইখান থেকে ওই হাইপার কনজুগেশন কি,
হাইপার কনজুগেশন থেকে অ্যাপ্লিকেশন বেসড কোয়েশ্চেন, ভ্যান ডের ওয়ালস ট্রেন কি, কোথায় অ্যাপ্লাই হয়, এই অ্যাপ্লিকেশন বেসড কোয়েশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর এই অ্যাপ্লিকেশন বেসড কোয়েশ্চেনগুলো আমি যদি কমপ্লিট করে নিতে পারি তাহলে আমার এই স্টেবিলিটি অফ অ্যালকিন এগুলো সব বাঁ হাতের খেল, কিছুই না। দেখ সবসময় মনে রাখবি যে কোনো টপিককে না মুখস্থ করিস না, ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট যদি না থাকে তুই পরীক্ষাতে গিয়ে কিন্তু ধোঁয়া দেখবি, তখন ওই প্রসেন চক্রবর্তী গান গাইতে হবে, ধোঁয়া 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 ধোঁয়া, ওখানে গিয়ে ধোঁয়াই দেখবি, ঠিক আছে। ওই দেখ আজকের জামানাটা একটু চেঞ্জ হয়ে গেছে, আজকের জামানাতে যদি তুই একটু মজা করে মস্তি করে না পড়িস, কনসেপ্ট বিল্ড না করিস, তাহলে কি ওই প্রসেন চক্রবর্তীর ধোঁয়া দেখবি, ঠিক আছে। তো হাইপার কনজুগেশন আমরা পড়বো। হাইপার কনজুগেশন পড়তে গেলে আমাদেরকে কিছু জিনিস জানতে হবে। হাইপার কনজুগেশনটা কি, দেখ যদি তোকে জেনারেল পয়েন্ট অফ ভিউতে জিজ্ঞেস করে যে হাইপার কনজুগেশন কি বা হাইপার কনজুগেশন কিভাবে অ্যালকিনের স্টেবিলিটি ডিটারমাইন করে, তাহলে তুই জেনারেল পয়েন্টে বলতে পারিস যে ডবল বন্ডেড অ্যালকিনের সাথে, মানে ডবল বন্ডেড কার্বন যেগুলো আছে সেই কার্বনের সাথে যার যত বেশি সাবস্টিটিউয়েন্ট অ্যাড আছে সে তত বেশি স্টেবল। কিন্তু এগুলো মুখের কথা নয়, এগুলোর পেছনে কিছু মেকানিজম আছে, ওই মেকানিজমটা আমি দেখাবো। হাইপার কনজুগেশনে অ্যাকচুয়ালি কি হয় না, হাইপার কনজুগেশনে কি হয় না, সিগমা বন্ডের যে কার্বন আর হাইড্রোজেনের মধ্যে যে বন্ড আছে, সেই সিগমা বন্ডের ইলেকট্রনগুলো কি করে না পার্সিয়াল ডিলোকালাইজ করে। কি করে? পার্সিয়াল ডিলোকালাইজ। ডিলোকালাইজ মানে কি? ডিলোকালাইজ মানে এক জায়গা থেকে অন্য জায়গাতে গিয়ে ঘুরে বেড়ানো। সে বলে না, সে ছোটবেলায় শুনতাম যে যখনই বাইরে থেকে অনেকক্ষণ পরে বাড়ি ফিরেছে বলছে সারাদিন শুধু ধেই 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 করে ঘুরে বেড়াচ্ছে। এখানে ওই সিগমা বন্ডের কার্বন আর হাইড্রোজেনের মধ্যে যে সিগমা বন্ডের ইলেকট্রনগুলো আছে এগুলো সব ধেই 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 করে ঘুরে বেড়ায়। ধেই ধেই করে যে ঘুরে বেড়ায়, কোথায় ঘুরে বেড়ায় না পাশে কি থাকে না, কি থাকে পার্সিয়াল ফিল্ড বা হাফ ফিল্ড। আমি পার্সিয়াল ফিল্ড কথাটা বলবো না, এটাকে হাফ ফিল্ডই বলবো। হাফ ফিল্ড বা এমটি ফিল্ড, কি বলবো এমটি ফিল্ড, এই দুটো মানে কিন্তু একই। তো পার্সিয়ালি ডিলোকালাইজ করবে কোথায় না পার্সিয়াল ফিল্ড বা হাফ ফিল্ড বা এমটি ফিল্ড কি অরবিটাল না পি অরবিটালে। দেখ যদি কোথাও ফাঁকা না থাকে সেখানে কি ধেই ধেই করে একটু নাচতে যাবে? যদি কোনো জায়গায় যেখানে ধেই ধেই করে নাচতে যাবো সেই জায়গায় যদি খালি না থাকে সেখানে কি ধেই ধেই করে নাচবো? কোনো জায়গাতে তোর কোনো স্টেজ আছে, সেই স্টেজে গিয়ে আমরা নাচতে চাই, স্টেজটা ফাঁকাই নেই, সবাই নাচছে, আমরা কি নাচতে পারবো? নাচতে পারবো না। ফাঁকা থাকলে গিয়ে তখন ধেই 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 করে নামছো। অনেকে তো এখন রিলস করছে, নাচছে, ঠিক আছে। তো আমাদের হাইপার কনজুগেশনে কি হবে, মেন ফান্ডাটা কি না সিগমা বন্ডেড কার্বন আর হাইড্রোজেনের মধ্যে যে ইলেকট্রনগুলো আছে এই ইলেকট্রনগুলো কি করবে পার্সিয়াল ডিলোকালাইজ করবে। ডিলোকালাইজ মানে একই জায়গা থেকে অন্য জায়গায় ধেই ধেই করে ঘুরে বেড়ানো। এই ধেই ধেই করে ঘুরবে কোথায় না পাশে যে কার্বন ডবল বন্ড আছে, মানে কি sp2 হাইব্রিডাইজ যে কার্বন আর কার্বনের মধ্যে ডবল বন্ড মানে কি sp2 হাইব্রিডাইজ। কেন? এই ডবল বন্ড মানে এখানে দুটো হাইড্রোজেন, তাই তো। তাহলে তিনটে সিগমা একটা পাই, 3 সিগমা 1 পাই হলে sp2 হয়। তাহলে sp2 হাইব্রিডাইজ কার্বনের p অরবিটাল যেটা আছে সেখানে ফাঁকা অরবিটাল বা হাফ ফিল্ড অরবিটালে গিয়ে ধেই 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 করে গিয়ে ডিলোকালাইজ করবে। এই হচ্ছে হাইপার কনজুগেশন। এবার তোর মধ্যে হয়তো এটা মনে আসতে পারে যে কেন পি অরবিটালটা ফাঁকা, কেন হাফ ফিল্ড। দেখ আমি এগুলো অ্যালকিনের হাইব্রিডাইজেশনে পড়িয়েছি, তুই ভিডিওটা দেখতে পারিস, তাও আমি তোকে এখানে বলে দেবো। কারণ দেখ আমি সবসময় এটা মানি যে আমি ভাবি যে তুই জিরো লেভেল থেকে শিখছিস, আর একজন টিচারের কাজ এটাই যে স্টুডেন্টকে এমনভাবে পড়ানো যাতে সে সব কিছু ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট কমপ্লিট করতে পারে, গেইন করতে পারে। নইলে কি হবে ব্যাপারটা, দেখ আমার একটা সিম্পল জিনিস বল, ক্লাসের টপারকে টপার বানানোটা সবাই পারে, বাট ব্যাক বেঞ্চার্সকে টপার বানানোটা সবাই পারে না। আমার কাজ এটা যে আমি এমনভাবে পড়াবো যাতে আমার ব্যাক বেঞ্চার স্টুডেন্ট মানে লাস্ট বেঞ্চের বসা স্টুডেন্টটা যে সব থেকে লাস্ট র্যাঙ্ক করে সেও যেন ভালো করে বুঝতে পারে, আর সেটাই হবে আমার সাকসেস। দেখ হাইপার কনজুগেশন আমি বললাম যে সিগমা বন্ডের কার্বন হাইড্রোজেনের মধ্যে যে ইলেকট্রন আছে সেটা কোথায় গিয়ে শিফট করে পার্সিয়ালি ফিল্ড বা এমটি ফিল্ড পি অরবিটাল কার না sp2 হাইব্রিডাইজড কার্বনে। কেন? দেখ অ্যালকিনের হাইব্রিডাইজেশন যদি দেখি আমি এখানটা দেখাচ্ছি, অ্যালকিনে কি থাকে কার্বন থাকে, কার্বনের জেনারেলি অ্যাটমিক নাম্বার কত হয় 6। তাহলে গ্রাউন্ড স্টেটে এর ইলেকট্রনিক কনফিগারেশন কি হতো 1s2 2s2 2p2। যদি ইলেকট্রনিক কনফিগারেশন দেখতাম এটা ধর 1s এটা 2s আর এটা 2p, ঠিক। তো 1s এটা 2s এটা 2p, তাহলে এটা কি হবে px এটা py এটা pz। তাহলে গ্রাউন্ড স্টেটে কি থাকে দুটো একটা, তাহলে একটা খালি ছিল। কিন্তু কার্বন দেখ বাতাসে এত কার্বন আছে, তাহলে কি কার্বন কি
গ্রাউন্ড স্টেটে যখন থাকে তো কারো না কারোর সাথে বন্ড করে না নাকি? নিশ্চয়ই না। ঠিক আছে, তাহলে সবাই বন্ড করে রয়ে যেত। এইখানে গ্রাউন্ড স্টেট থেকে যখন সে এক্সাইটেড স্টেটে যায় তখনই সে হাইব্রিড করে বা বন্ড তৈরি করে। তাহলে এক্সাইটেড স্টেটে কি হয়? এক্সাইটেড স্টেটে কি হয়? এই 2s এর একটা ইলেকট্রন চলে যায় 2pz এ, কি হয় তাহলে কি হবে? এখানে 1s, এখানে দুটো, এটা 2s, এখানে থাকবে একটা, কারণ একটা শিফট হয়ে গেছে। আর এই হচ্ছে 2p, এখানে কটা থাকবে? একটা, কারণ 2s এর একটা ইলেকট্রন 2pz এ চলে গেছে। এবার এই 2s এর একটা ইলেকট্রন, এটা pz, 2s একটা ইলেকট্রন আর px আর py এর একটা করে 2p যে ইলেকট্রন আছে সেগুলো নিয়ে sp2 হাইব্রিড তৈরি করে, pz টা খালি থাকে। এবার এই pz টা যে খালি থাকে, ধর এখানে যদি আমি স্ট্রাকচারটা তৈরি করি তাহলে কি হবে? sp2, এখানে sp2 তিনটে করে থাকবে, কারণ এখানে কি sp2 sp2 sp2, এই sp2, আবার এখানে একটা কার্বন ছিল sp2 sp2 sp2, এবার এই sp2 sp2 সিগমা বন্ড তৈরি করেছে। আর হাইড্রোজেন ছিল, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, তাহলে এগুলো হাইড্রোজেন, মানে s হাইড্রোজেন, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন, ঠিক। এগুলো কি ছিল? sp2 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 sp2, এগুলো সব sp2 ছিল। এবারে sp2 sp2 এখানে বন্ড করেছে সিগমা, তাহলে খালি কে ছিল? খালি ছিল তো pz, খালি ছিল কি? pz, এই pz, এই pz খালি। এই খালি pz গুলো কি করে? পার্সিয়াল ওভারল্যাপ করে পাই বন্ড তৈরি করে। তাই এইভাবেই ডবল বন্ডেড অ্যালকিন তৈরি হয়েছিল। এবং এখানে দেখ তুই pz কিন্তু হাফ ফিল্ডই রয়েছে, pz কি আছে? হাফ ফিল্ডই আছে। তাহলে তাহলে দেখ হিসেব মতো সিগমা বন্ডেড কার্বন হাইড্রোজেনের মতো ইলেকট্রন গুলো পাশে যে sp2 হাইব্রিডাইজ কার্বন আছে তার হাফ ফিল্ড পি অরবিটালে গিয়ে ডিলোকালাইজ করবে, ঠিক। এবার আমি एग्जांपल দিয়ে বোঝাই তোকে। দেখ एग्जांपल দিয়ে যদি দেখি, তো সাপোজ এটা ছিল, এটা একটা কার্বন, ঠিক আছে। এইখানে কার্বন কার্বন ডবল বন্ডেড আছে, এখানে তিনটে হাইড্রোজেন দিলাম CH3, তাহলে এখানে একটা হাইড্রোজেন লাগবে, এখানে লাগবে CH2, ঠিক আছে। এবার দেখ এখানে C ডবল বন্ড C, এই যে অ্যালকিনের কার্বন রয়েছে sp2 হাইব্রিডাইজড, এর পাশের যে কার্বনটা থাকে এই পাশের কার্বনটাকে বলা হয় আলফা কার্বন। কি বলা হয়? আলফা কার্বন, আলফা কার্বন। এবারে এর সাথে জুড়ে থাকে যতগুলো হাইড্রোজেন সেগুলো সব হচ্ছে আলফা হাইড্রোজেন, এগুলো সব আলফা হাইড্রোজেন, এগুলো সব আলফা হাইড্রোজেন, ঠিক। তাহলে C আর C, এই যে ডবল বন্ডেড কার্বন আছে তার পাশের যে কার্বন আছে যেখানে আলফা হাইড্রোজেন আছে, এই আলফা হাইড্রোজেন মানে কি? সিগমা বন্ডেড কার্বন হাইড্রোজেন বন্ড, সিগমা বন্ডেড। এই বন্ডের ইলেকট্রন গুলো কি হয় না পাশের কার্বনে গিয়ে শিফট করে, sp2 হাইব্রিডাইজ, তাহলে এ এখানে গিয়ে শিফট করবে। আর তখনই এই বন্ডের ইলেকট্রন গুলো এর মাথায় শিফট করবে, কারণ কি? কার্বনের ভ্যালেন্সি 4, ঠিক। এবারে দেখ এই হাইড্রোজেন যদি শিফট করে তাহলে পরবর্তীকালে এই হাইড্রোজেনও শিফট করতে পারে বা এটাও শিফট করতে পারে, হ্যাঁ কি না? তাহলে তিনটেরই শিফটের চান্স আছে। তো যদি একটা করে শিফটিং যদি হয় তাহলে কিরকম কম্পাউন্ড তৈরি হতে পারে? ধর সাপোজ ফার্স্টে এই হাইড্রোজেনটা শিফট হলো, মানে এই হাইড্রোজেনের বন্ডেডের যে ইলেকট্রন গুলো আছে সিগমা বন্ডেড ইলেকট্রন, এটা শিফট হলো, তাহলে কি তৈরি হবে? দেখ তাহলে শিফট হলে এটা H+ হয়ে যাবে, তাহলে কার্বন ছিল কিন্তু তার সাথে হাইড্রোজেন হাইড্রোজেন ছিল। এখানে শিফট হয়েছে মানে এখানে ডবল বন্ড, এখানে কার্বন হাইড্রোজেন ছিল, এখানে সিঙ্গেল বন্ড CH2-, কারণ কি? এই পাই বন্ডের ইলেকট্রন এখানে এর মাথায় শিফট করে গেছে। আবার যদি এই হাইড্রোজেনটা শিফট হতো কি তৈরি হতো? তাহলে কি হতো? ধর সাপোজ আরেকটা করলাম, কি হতো? এই কার্বন, এখানে হাইড্রোজেনটা শিফট হয়, এটা আছে, এখানে হাইড্রোজেনটা শিফট হচ্ছে, তাহলে এখানে H+, এখানে হাইড্রোজেন দিয়ে ডবল বন্ড CH দিয়ে CH2-। আবার এই হাইড্রোজেনটাও শিফট হতে পারতো, কি হতো? এই হাইড্রোজেনটা শিফট হয়নি, এটাও হয়নি, হয়েছে কোনটা? এইটা, তাহলে এখানে H+, এখানে ডবল বন্ড CH, এখানে CH2-। তাহলে হিসেব করে দেখ কটা স্ট্রাকচার তৈরি হচ্ছে? একটা, দুটো, তিনটে, কিন্তু তিনটে না, আরো একটা স্ট্রাকচার যেটা অরিজিনাল স্ট্রাকচার ছিল সেটাও তো একটা স্ট্রাকচারই, তাহলে চারটে, ঠিক। তাহলে হিসেব করে দেখ একটা কম্পাউন্ডে কটা হাইব্রিডাইজ কটা হাইপার কনজুগেশন স্ট্রাকচার হচ্ছে? যতগুলো আলফা হাইড্রোজেন আছে, আলফা হাইড্রোজেন কটা আছে? একটা, দুটো, তিনটে আলফা হাইড্রোজেন তৈরি হয়েছে কটা? চারটে স্ট্রাকচার, একটা, দুটো, তিনটে, আর অরিজিনাল ছিল চারটে। বেশিরভাগ বইতে বলে যে নাম্বার অফ হাইপার কনজুগেশন স্ট্রাকচার মানে নাম্বার অফ আলফা হাইড্রোজেন, কিন্তু না, মডার্ন কেমিস্ট্রিতে নাম্বার অফ হাইপার কনজুগেটেড স্ট্রাকচার দ্যাট ইজ ইকুয়াল টু নাম্বার অফ আলফা হাইড্রোজেন প্লাস 1, কারণ অরিজিনাল স্ট্রাকচারটাও কিন্তু হাইপার কনজুগেশন স্ট্রাকচার। এবার এই হাইপার কনজুগেটিভ যে স্ট্রাকচারটা, এটা কিন্তু একটা হাইব্রিড বানায়, যে সবকিছু মিলে একটা হাইব্রিড বানালাম, ঠিক আছে। তাহলে কিরকম হবে কম্পাউন্ডটা? হাইব্রিডটা কিরকম হবে? দেখ এই হাইড্রোজেনগুলো কি ভাঙছিল, মানে পরিপূর্ণভাবে বন্ড ছিল না, তাহলে কি হবে? ডট 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 করে দেখালাম, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন।
এখানে ডাবল বন্ড, একটা সিঙ্গেল বন্ড ছিল, একটা ডাবল বন্ড তৈরি হচ্ছিল, ডট 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 দিলাম। এখানে কি আছে? কার্বন, ঠিক। এখানে কি ছিল? হাইড্রোজেন, ঠিক। সেটাও কিন্তু পরিপূর্ণভাবে ছিল না, কারণ ভাঙছে। এখানেও ডাবল বন্ড, এখানে কি হবে? ডট 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 ডট, একটা হচ্ছে, একটা ছাড়ছে। আমি কোনোটাকে পরিপূর্ণভাবে বন্ড দেখাতে পারি না, দিয়ে CH2। তাহলে দেখ এখানে কার্বন আর হাইড্রোজেনের মধ্যে কিন্তু কোনো বন্ডই নেই, তাই জন্য এটাকে বলা হয় নো বন্ড রেজোনেন্স। কি বলা হয়? নো বন্ড রেজোনেন্স। অনেক জায়গাতে লেখা থাকে নো বন্ড রেজোনেন্স ইজ অলসো নোন অ্যাজ, দিয়ে তোকে 4টা অপশন দিয়ে দেবে। তো নো বন্ড রেজোনেন্স বলা হয় কাকে? না, হাইপার কনজুগেশনকে বলা হয় নো বন্ড রেজোনেন্স। ক্লিয়ার? তাহলে হাইপার কনজুগেশনকে বলা হয় নো বন্ড রেজোনেন্স। আমি তোকে একবার রিভিশন করিয়ে দিচ্ছি। হাইপার কনজুগেশন একটা খুব ইম্পর্টেন্ট ফেনোমেনা অ্যালকিনের স্টেবিলিটি ডিটারমাইন করার জন্য। হাইপার কনজুগেশন কি না? হাইপার কনজুগেশন হচ্ছে সিগমা বন্ডেড, যে কার্বন হাইড্রোজেনের মধ্যে সিগমা বন্ডেড ইলেকট্রনগুলো আছে, সেগুলো পাশের যে sp2 হাইব্রিড কার্বন আছে তার পার্সিয়াল ফিল্ড বা এমটি ফিল্ড পি অরবিটালে গিয়ে ডিলোকালাইজ করা, মানে ধেই ধেই করে এক জায়গা থেকে অন্য জায়গাতে চলে যাওয়া। কেন যায় না? স্টেবিলিটি গেইন করার জন্য। হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার কিভাবে হয় না? নাম্বার অফ আলফা হাইড্রোজেন প্লাস 1, এই আলফা হাইড্রোজেনগুলো কি করে না? শিফট করে। এগুলোই সিগমা বন্ডেড কার্বন হাইড্রোজেনের মধ্যে বন্ড, এবং এই বন্ডটা পাশের sp2 হাইব্রিড কার্বনে গিয়ে কি করবে না? ডিলোকালাইজ করবে টু গেইন দ্য স্টেবিলিটি। তাহলে যার যত বেশি আলফা হাইড্রোজেন তার তত বেশি হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার, তার মানে যার যত বেশি সাবস্টিটিউয়েন্ট তার তত বেশি হাইপার কনজুগেশন স্ট্রাকচার, তাহলে তার স্টেবিলিটি তত বেশি। আর যে অ্যালকিন বেশি স্টেবল তার রিঅ্যাক্টিভিটি নিশ্চয়ই কম হবে, কারণ ধর যে খুব স্টেবল, যে খুব ঠান্ডা ঘরে এসি ঘরে আছে, তার কিন্তু অত টেনশন নেই, কারণ তার বাইরে মার্সিডিজ ধরো দাঁড়িয়ে আছে, তার টেনশন নেই। কিন্তু যে ধরো গরমে হাঁসপাস করছে, যে ধরো আনস্টেবল, সে কিন্তু বেশি রিঅ্যাক্টিভ। সে ভাবে যে আমাকে কাজ করতে হবে, আমাকে পড়তে হবে, রেজাল্ট করতে হবে, আমাকে কিছু একটা করতে হবে লাইফে। তো দেখবি যারা স্টেবল হয় তাদের রিঅ্যাক্টিভিটি অনেক কম হয়। এখানে যে অ্যালকিনটা স্টেবল তার রিঅ্যাক্টিভিটি কম হবে। ক্লিয়ার? পাক্কা? ওকে, এবারে আমরা যাব ভ্যান ডার ওয়ালস স্ট্রেন গুজল্যাক। ঠিক আছে, এবারে আমরা ভ্যান ডার ওয়ালস স্ট্রেন নিয়ে আলোচনা করব। তো স্ট্রেন কথাটার মানে কি এটা আগে আমাদেরকে জানতে হবে, যে স্ট্রেন জিনিসটা কি। দেখ আমরা ফিজিক্সে পড়েছিলাম না সেই স্ট্রেস আর স্ট্রেন, ইয়ং মডিউলাস, এখানে ব্যাপারটা কাছাকাছি সেরকমই। দেখ স্ট্রেন মানে হচ্ছে যে সাপোজ আমি ধর একটা এক্সাম্পল দেখাই, তোর এটা একটা গার্ডার, দেখতে পাচ্ছিস নিশ্চয়ই, এটা একটা গার্ডার। এবার এই গার্ডারটাতে একটা লেন্থ আছে, তুই দেখে নে, ধর এই হচ্ছে তার লেন্থ, ঠিক আছে। এবার এই গার্ডারে আমি যদি বাইরে থেকে প্রেসার অ্যাপ্লাই করি, মানে স্ট্রেস অ্যাপ্লাই করি, স্ট্রেস মানে কি, প্রেসার মানে কি, P = F/A, ফোর্স পার ইউনিট এরিয়া। এবার এটাকে আমি কি করবো, একটা স্ট্রেস প্রোভাইড করবো। দেখ স্ট্রেস দিচ্ছি, এটাকে বাইরে থেকে আমি কি করছি, প্রেসার দিচ্ছি, এরকম বারবার প্রেসার দিতেই থাকছি। এইভাবে এই স্ট্রেস দিতে কি হবে, এর লেন্থ কিন্তু বেড়ে গেছে। কতটা বেড়েছে, ধর ΔL বেড়েছে। কতটা বেড়েছে, ΔL বেড়েছে। ধর সাপোজ আগে লেন্থ ছিল L, এখন হয়েছে কতটা বেড়েছে, ধর ΔL। তাহলে স্ট্রেন কি হবে, ΔL/L, মানে ইউনিট যে চেঞ্জ হয়েছে, পার ইউনিট লেন্থে কতটা চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে ΔL/L, সেটা হচ্ছে স্ট্রেন। এবার দেখ একটা টাইমে সার্টেন স্ট্রেস দিতে দেখ এটা কিন্তু কেটে গেল। ক্লিয়ার? তাহলে এটাকে বলা হয় স্ট্রেন। তো ভ্যান ডার ওয়ালস স্ট্রেন ব্যাপারটা কি, দেখ স্ট্রেন তো বিভিন্নভাবে হতে পারে। ধর লিনিয়ারলি স্ট্রেন অ্যাপ্লাই করতে পারি, অ্যাঙ্গুলার স্ট্রেন হতে পারে, বা ধর আমি এরকম করে আছি, এখানে আমার স্ট্রেন ক্রিয়েট হচ্ছে, আমি এরকমও করতে পারি। তো যে কোনো কিছু নর্মাল না থাকলে, নর্মাল থাকাকালীন তাকে যদি আমি যদি প্রেসার অ্যাপ্লাই করি, তাহলে কি হয় না, তার মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করা যায়, স্ট্রেন লক্ষ্য করা যায়। এবার দেখ ভ্যান ডার ওয়ালস স্ট্রেনটা নিয়ে যে বলবো, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। দেখ কেন, দেখ কি হয়, ধর আমি দুটো এক্সাম্পল দিলাম, ঠিক আছে। এই ধর C⋪C, এবার ধর এখানে CH3 আছে, এখানেও CH3 আছে, এখানে একটা হাইড্রোজেন দিলাম, এখানে একটা হাইড্রোজেন দিলাম, এটা কি সিস। আবার ধর C⋪C আছে, এখানে একটা CH3 আছে, এখানে একটা হাইড্রোজেন দিলাম, বাট CH3টা এখানে দিয়েছি আর এখানে দিয়েছি হাইড্রোজেন। দেখ পাশাপাশি দুটো CH3, পাশাপাশি দুটো বাল্কি গ্রুপ, পাশাপাশি দুটো অ্যালকাইল গ্রুপ। ধর সাপোজ পাশাপাশি দুটো অ্যালকাইল গ্রুপ যদি থাকে, ধর এইভাবে আমার আছে, এইটা তো ডবল বন্ডেড, আর এইভাবে পাশাপাশি দুটো CH3 আছে। তো এই বাল্কি গ্রুপগুলো কি করে, রিপালসান করে, নিজেদের মধ্যে কি করে রিপালসান করবে, মানে একে অপরে ঠেলবে। তো এরকম যদি ঠেলতে থাকে, তাহলে আমার এই ডবল বন্ডে চাপ পড়বে না, একটা প্রেসার ক্রিয়েট হবে না, একটা স্ট্রেন ক্রিয়েট হবে, তো একটা চাপ পরিবর্তন হবে। তো দেখ চাপ স্ট্রেনটা কি, ধর সিম্পল তুই বসে আছিস, তোকে তোর মাস্টারমশাই তোকে কোনো কাজ দেয়নি, তুই আরামসে ঘুরে বেড়াচ্ছিস, কিন্তু যেদিনই ধর তুই স্টেবল আছিস,
যেদিনই ধর তোকে একটা বাইরে থেকে প্রেসার অ্যাপ্লাই করবে, তোর মাস্টারমশাই বলবে যে পরশু দিন আমি পরীক্ষা নেবো, এই চ্যাপ্টারের উপর তোকে পরীক্ষা দিতেই হবে, তখন তোর মনের মধ্যে কি হবে, স্ট্রেন হবে, মনের মধ্যে মানসিকভাবে একটা চেঞ্জ হবে, একটা স্ট্রেন ক্রিয়েট হবে ডিউ টু অ্যাপ্লাইড প্রেশার। তোর মাস্টারমশাই তোকে প্রেশারটা দিয়েছে, তাই জন্য তোর একটা স্ট্রেন অ্যাপ্লাই হয়েছে। তার ফলে কি হবে, তুই ভালো প্রচুর পড়তে শুরু করবি, দমকা পড়বি, তাই তো। কিন্তু যদি এরকম হয় যে সেম সাইডে অ্যালকাইল গ্রুপ নেই, সেম সাইডে অ্যালকাইল গ্রুপ নেই, একটা এরকম আছে একটা এরকম আছে, তাহলে কি দুজনে কি রিপেল করতে পারবে? কে কাকে ঠেলবে? এখানে তো হাইড্রোজেন আছে। হাইড্রোজেন মানে কি, মন্দিরের ঘন্টা, যে আসে সেই বাজি দিয়ে চলে যায়। সে কাঞ্চনমল্লিকার ডায়লগ ছিল না, আমি কি মন্দিরের ঘন্টা নাকি, যে আসে সেই বাজিয়ে দিয়ে চলে যায়। হাইড্রোজেন হচ্ছে ঠিক সেরকমই। কেমিস্ট্রিতে হাইড্রোজেনকে মনে রাখবি, ওটা হচ্ছে মন্দিরের ঘন্টা, যে যা পারে বাজিয়ে দিয়ে চলে যায়। কে এইচ প্লাস করে দেয়, কে এইচ প্লাস করে দিল, কে বন্ড ভেঙে দিল। ঠিক এই হচ্ছে যে তোর সিস অ্যালকিন ছিল। সিস অ্যালকিনে কি ছিল, যে দুপাশে দুটো CH3 গ্রুপ, দুজনে রিপেল করছে, এটা ভাঙছে। এদিকে একটা CH3 গ্রুপ কি হচ্ছে, পোস্টটা ভালো লাগছে না, চাল ছেঁয়া পোস্ট। তো এদিকে একটা অ্যালকিল গ্রুপ, এদিকে একটা অ্যালকিল গ্রুপ, এই দুটো অ্যালকিল গ্রুপ কি হচ্ছে, রিপেল করতেই পারবে না ভাই। কে কাকে রিপেল করবে? এদিকে তো হাইড্রোজেন তো মন্দিরের ঘন্টা, ও তো এইটুকু একটা। হ্যাঁ, অ্যাটমিক নাম্বার কত, 1। এই তো হচ্ছে কাজ। তাহলে কি হবে, এখান থেকে বুঝতে পারলাম যে যে সিস, এখানে দুটো অ্যালকাইল গ্রুপ আছে, বাল্কি গ্রুপ, তারা কি করবে, একে অপরে রিপেল করবে। কিন্তু এক্ষেত্রে কি হয়, একে অপরে রিপেল করে না, কারণ এইটি হচ্ছে মন্দিরের ঘন্টা, তাই তো, মন্দিরের ঘন্টা, তো যে যা পারে বাজিয়ে দিয়ে চলে যায়। তো এখানে কোনো রিপেল নেই, এখানে কোনো রিপালশন ফোর্স নেই। তার ফলে আমরা সিসকে কি করতে পারি, বলতে পারি আনস্টেবল ঘোষণা করতে পারি, বাট এটাকে কি করে স্টেবল ঘোষণা করতে পারি। তাহলে ভ্যান ডার ওয়ালস স্ট্রেন থেকে আমি বলতে পারি যে আমার এই কম্পাউন্ডটা সিস বা ট্রান্সের মধ্যে, ট্রান্স কি হয়, এটাকে ট্রান্স বলবো, তাই তো, এটা ট্রান্স। তাহলে ট্রান্স অ্যালকিন ইজ স্টেবলার দেন সিস অ্যালকিন। তাহলে কেন বোঝা গেল? তাহলে আমরা এই ভিডিওতে ক্লিয়ার করে ফেললাম স্টেবিলিটি অফ অ্যালকিন কিভাবে ডিটারমাইন করা যায়, তার অ্যাপ্লিকেশন বেসড কোয়েশ্চেনগুলোও দেখলাম। তাহলে ভালো করে তোরা এই টপিকটার উপর পর, যদি কোনো জায়গাতে ডাউট ফিল হয় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারবি, এবং যদি মনে হয় এর পেছনে তোর নোটস লাগবে, আমার কাছে হ্যান্ড রিটেন নোটসও রয়েছে, তাহলে তোরা ফেসবুক পেজ, আমাদের সায়েন্সের ক্লাসেস পেজ আছে, ইনস্টাগ্রামে পেজ আছে, ওখানে গিয়ে তোরা কমেন্ট কর, আমি ওখানে হ্যান্ড রিটেন নোটস সুন্দরভাবে রেডি করা আছে, আমি তোকে ওখানে আপলোড করে দেবো। ক্লিয়ার? তাহলে ভালো করে পড়াশোনা কর। উইশ ইউ অল দ্য বেস্ট অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আর যদি তোদের ভালো লাগে, যদি মনে হয় যে বন্ধুদের মধ্যে শেয়ার করা দরকার, স্যার মেহনত করছে, তাহলে তোরা লাইক শেয়ার কমেন্ট করিস আর সাবস্ক্রাইব করে দিস।